একটা সার্টেন টাইমে, সেইটা পুনর্বার আমাদেরকে আরম্ভ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সো একটু আমাকে বোধহয় লিখে জানালে ভালো হবে যে ক্লিয়ারলি আমার কথা শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। আজকের সেশনটা আমাদের হচ্ছে ডে 1, আগামীকালও আমাদের একটা সেশন হবে। খুব প্রাথমিকভাবে আমি চিন্তা করেছিলাম যে কোনো কারণে আমরা এই সেশনটা পেইড করবো কিনা। তো একটা সার্টেন টাইম পরে মনে হয়েছে যে এইটা করাটা বোধহয় ঠিক হবে না, বা হচ্ছে আমরা একত্রে একটা টাইম পর্যন্ত ক্লাস করতাম রেগুলার। তো এটা একটা কাইন্ড অফ আমাদের কমিউনিটির একটা রিইউনিয়ন টাইপ, এইটা একটা ব্যাপার। তা বাদে আমরা একটু লম্বা টাইম নিয়ে এইটাকে ওই অর্থে সবার কাছে যে জানাবো বা প্রচার করব, সেই ব্যাপারটাও আমরা একরকম ফেইল করেছি। তো সব কিছু মিলে মনে হলো যে আমাদের আজকের সেশনটা হতে পারে আমাদের একটা রিইউনিয়ন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ দান করছেন। একটু আমাকে একটু কাইন্ডলি জানান, আজকে আমরা অনেক বেশি ভ্যালু নিয়ে কথা হয়তো কম বলবো। আমাদের রিইউনিয়নটা হবে, আর আগামীকালের আমাদের একটা সেশন হবে, আজকে একটা সেশন হবে। আজকে ইন্ট্রোডাক্টরি সেশনটা খুব মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে, যাতে করে আমরা আগামীকালের সেশনটা বুঝতে পারি। তো একটু আমার মনে হয় যে চ্যাট বক্সে জানান কোনোভাবে আর কি, আমাদের নিজেদের মতো করে মেসেজ করেই, যে আগে আমাদের এই কমিউনিটির ক্লাসগুলো আমরা আগে করতাম, অনেক দিন পরে আবার আসছি। কেউ কেউ তো আমরা ডেফিনেটলি হয়তো নতুনও আসছি, তো নতুন না কিন্তু আগে করেছি আমরা সেশনগুলো, এরকম আমরা কে কে আছে একটু বলেন তো। এটা আমরা নিজেদের মতো করে লিখে জানাতে পারি। হ্যান্ড রেইজও করা যায়, মাশাআল্লাহ, হ্যান্ড রেইজও করা। অনেক দিন আসলে আমার ক্লাসগুলো নেওয়া হয় না দেখে আমরা আগে কি দারুণ দারুণ ওয়েতে সমস্ত কিছু জানতাম, শেয়ার করতাম, সেটাও একরকম ভুলে গেছি আসলে, আনফর্চুনেটলি। ওকে, সো আমার মনে হয় একটু হ্যান্ড রেইজ করেও জানানোর সুযোগ আছে, এটা একটা ভালো আইডিয়া। আচ্ছা, হ্যান্ড রেইজ করে একটু জানান তো, যারা আমরা আগে করতাম আবার এখনও সেশন করছি। আচ্ছা, কথা কেটে কেটে যাওয়ার কথা না, আই গেস। আরও কয়েকজন একটু জানান তো যে কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। একটু চ্যাট বক্সে জানালেও হবে যে ক্লিয়ারলি বোঝা যায় কিনা। একটু চ্যাট বক্সে জানান যে আমার সাউন্ড ঠিকঠাক মতো বোঝা যায় কিনা। এক দুইজন যদি আমি রেসপন্স পাই যে শোনা যায়, তার মানে হয়তো আমার এখান থেকে ঠিকঠাক আছে। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মাঝে মধ্যে আমি হয়তো চ্যাট বক্সটা অন করে জিজ্ঞেস করব। ওকে, আর রেকর্ড পাবো হচ্ছে আমরা যে গুগল মিটের মধ্য দিয়ে আজকে সেশনটা নিচ্ছি, এটাতে রেকর্ডিংটা আসলে হয় না। আমরা একটা এক্সটার্নাল টুল ইউজ করে রেকর্ডিংটা করার চেষ্টা করছি, যদি হয় আমরা রেকর্ডিংটাও পাঠাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। ওকে, তাইলে আপাতত আমরা কেউ চ্যাট বক্সে কিছু না লিখি বা হ্যান্ড রাইজ না করি, সবাই হাত নামিয়ে ফেলি, আপাতত কিছু না লিখি। আমি কিছুক্ষণ হয়তো একটু অন রাখবো, যেন স্ক্রিন বা সমস্ত কিছু দেখতে পাচ্ছি কিনা এইটুকু বোঝার জন্য। এরপরে আমরা স্ক্রিন চ্যাট বক্সটা হয়তো অফ করে দিতে পারি। ওকে, আমি স্ক্রিনটা অন করে, আমার মনে হয় ভিডিওটা বোধহয় আমি অফ করতে পারি, তাতে করে আমার সাউন্ডটা আরও ক্লিয়ারলি যেতে পারে হয়তো। ওকে, আচ্ছা, আমার মনে হয় স্ক্রিন অন হয়েছে। আমি এটাকে আরেকটুখানি বড় করার চেষ্টা করি, এটুকু সরিয়ে ফেলি। ওকে, আই গেস এখন আগের থেকে বড় হয়েছে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যায় কিনা আমাকে একটু জানান। আর সেই সঙ্গে আমরা তো ম্যাক্সিমাম ডেফিনেটলি ফোন থেকে জয়েন করেছি, তো ওই জায়গা থেকে আমরা ফোনে যেই স্ক্রিনটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু একটা চার কোনো একটা বাটন মতো আছে, ওইটাতে টাচ করলে আমাদের স্ক্রিন কিন্তু বড় হয়ে যাবে। তো এইটা একটু আমরা বড় করে নেওয়ার চেষ্টা করি। আর আমার এখান থেকে আমি সামান্য বড় আর করা যায় কিনা দেখি। আচ্ছা, এটা 100 করে দেই। আচ্ছা, আমার এখান থেকে এইটুকু বড় করলাম। আচ্ছা, এবার আমাকে সর্বশেষ একটু কনফার্ম করতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকে বলছেন দেখা যাচ্ছে, তার মানে ঠিক আছে। আচ্ছা, আমি মাঝে মধ্যে প্রশ্ন করব, এই প্রশ্ন করা ছাড়া আমরা কাইন্ডলি কেউ চ্যাট বক্সে কিছু না লিখি, এইটা আমরা একটু মেনটেন করবো। কারণ চ্যাট বক্সে লিখলে অনেক সময় আমরা যারা ক্লাস করি তাদের সামনে ওই রিয়াকশনটা ভেসে ওঠে, লেখাটা ভেসে ওঠে, এইটা আমাদের অনেকের জন্য ডিস্ট্রাকশনের কারণ। তো এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো দেখা যায় কিনা, শোনা যায় কিনা, এইটুকু আমরা রেসপন্স দিব। এর বাইরে আমরা লাস্টে গিয়ে যদি সুযোগ হয় আমরা হয়তো কথাবার্তা বলবো। আর একটা জিনিস বলি, আমরা এইটাও মেনটেন করার চেষ্টা করবো এখন থেকে আমাদের কমিউনিটিতে। আমরা অনেক চেষ্টা করলাম যে আমাদের লাইভ সেশনটা এমন কোন টাইমে আসলে রাখা যায়, যে আমরা প্রোডাক্টিভিটি, লাইফস্টাইল এগুলো নিয়ে, বারাকা নিয়ে এত কথাবার্তা বলি, তাহলে আমরা যদি অনেক দেরি পর্যন্ত ক্লাস করাই তাহলে তো এটা আসলে হইল না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হইল, আবার আমরা যদি আর্লি কোনো একটা টাইম দেই, মাঝখানে এশার সলাদটা পড়ে যায়, এটা একটা প্রবলেম হয়ে যায়।
আবার তার থেকে আর্লি যদি দেই তাহলে অনেক অফিস থেকে ফেরত আসেন। তো এরকম নানাবিধ চিন্তাভাবনা করে যেটা মনে হলো, আমাদের হয়তো মনেও আছে যে আমরা একটা টাইমে ওয়ার্কশপটা আসলে একদিন করতাম, মানে এমনিতেও রেগুলারলি উইকে আমরা একদিন বসতাম, প্রতি রবিবারে কোরআন নিয়ে আলোচনা করতাম। সেইটা এই যে শুরু হলো, এই যে আগামীকাল তো আমাদের এই সেশনের আরেকটা পার্ট আছে, নেক্সট উইক থেকে আমাদের রবিবারে কিন্তু সেই আগেকার মতন আমাদের কোরআন নিয়ে আলোচনাটা হবে আসলে। তো এ বাদে আমরা যখন কোনো ওয়ার্কশপ করাতাম আমরা চেষ্টা করতাম একদিনের মধ্যে সেরে ফেলতে। তো অনেক চিন্তা ভাবনা করে দেখা গেল যে একদিন যদি করতে হয় তাহলে এটা আসলে বেশ বড় করা প্রয়োজন। যদি বড় করেই ফেলি তাইলে আবার আমরা এই যে 11টা 11:30 বেজে যায়, তাইলে তো আসলে এটা হইল না, কাইন্ড অফ যে আমরা যেটা বলি সেটা নিজেরাও আমল করতে পারছি না। তো ওই জায়গা থেকে মনে হলো আমরা 2 দিন করব, কিন্তু 1 ঘন্টার ভেতরেই সেরে ফেলার চেষ্টা করব। এই কাজটা বোধহয় আমরা করতে পারি ইনশাআল্লাহ। ওকে, সো আমরা খাতা কলম নিয়ে বসছি, কে কে একটু জানান তো আমাকে, যে চ্যাট বক্সে জানালেই হবে। খাতা কলম নিয়ে সাধারণত আমি আগে সেশনে বসতে বলতাম, তো একটু আমাকে জানান। হ্যান্ড রেজ, আচ্ছা হ্যান্ড রেজ করলেও হবে, আই গেস হ্যান্ড রেজ করলেও হবে। ওকে, একটু হ্যান্ড রেজ করেন যে আমরা যারা খাতা কলম নিয়ে বসছি। ওকে, মাশাল্লাহ অনেকেই, 8 জন 9 জন 9 জন 10 জন। ওকে, ভেরি গুড, মাশাল্লাহ। ওকে, 10 জনের উপরে আছে, খুবই ভালো, মাশাল্লাহ। আমরা সবাই একটু চেষ্টা করব খাতা কলম নিয়ে বসতে। সো আমরা অল্প আলোচনার মধ্যে অনেকগুলো ব্যাপার যেন কাভার করতে পারি, বা যতটুকু বলি ওইটুকু আমাদের জেহেনে বা ব্রেইনে আল্লাহ যেন গেঁথে দেন। ওকে ফাইন, আমরা আপাতত আর হ্যান্ড রাইজ না করি। তো আমাদের প্রফিটিক প্রোডাক্টিভিটি যে ওয়ার্কশপ, 2 দিন ব্যাপী যে লাইভ ওয়ার্কশপ আমাদের হওয়ার কথা, যেইখানে আমরা ডে 1-এ আজকে আলোচনা করব ব্যস্ততা টু বারাকা। এখানে একটু ইংলিশ শব্দও আছে, বাংলাও আছে, অ্যারাবিকও আছে। এটা একরকম ইচ্ছা করেও দেয়া যে শর্ট শব্দের মধ্যে আমরা পুরো জিনিসটা যেন বুঝে ফেলতে পারি। ওকে, সো ব্যস্ততা টু বারাকা আজকে হলো আমাদের ডে 1-এর সেশন হচ্ছে এইটা। আর এটার দ্বিতীয় পার্ট, মানে দ্বিতীয় পার্ট বলতে এইখানে যে কোনো ইনকমপ্লিট কিছু থাকবে এরকম না, আমাদের এই সেশনটা কমপ্লিট হবে আর একটা যে আলোচনাটা হলে সেটা আমরা আগামীকাল করবো ইনশাআল্লাহ। তো আজকের ব্যস্ততা টু বারাকায় আমরা দুটো জিনিস দেখার চেষ্টা করব, একটা হলো পারপাস ও ফোকাস। এই দুটো জিনিস শুনতে খুব সিম্পল শব্দ মনে হয়, কিন্তু এটার অনেক গভীরে আমরা প্রবেশ করার চেষ্টা করব। একে একে আমার মনে হয় আমরা আস্তে আস্তে যাই ইনশাআল্লাহ। যেমন আমরা যদি ফার্স্টে খাতা কলম তো আমরা নিয়েছি, যদি লেখার প্রয়োজন হয় আমরা লিখতেও পারি, আর যদি না লিখলেও হয়, মানে কোনো কোনো জায়গায় তো আমি নিজেই বলবো লিখতে, আর কোথাও কোথাও আমরা নিজেরা মনে করবো যে আমরা লিখবো কিনা। সো স্ক্রিন খুব ছোট লাগলে আমরা ওই যে স্ক্রিনটা যে বড় করা যায় ফোনে, ধরেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, ওইটার নিচের দিকে কর্নারে, মানে ডান সাইডে নিচে একটা বাটন আছে, ওইখানে টাচ দিলে স্ক্রিন কিন্তু বড় হয়ে যায়। সো এটা আমরা করে নিব যদি না বুঝি বা কম লাগে দেখতে। সেটা হলো, আমরা যদি আমাদের গত 7 দিনের কথা চিন্তা করি, যে আপনি কি 7 দিনে লাস্ট ফ্রি ছিলেন, আপনি সত্যিকারের অর্থে খেয়াল করে দেখেন, আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি আসলে ফ্রি ছিলেন। আসলেই তো আমরা ফ্রি আসলে ছিলাম না, আমরা তো প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আমরা আমাদের অফিস, মিটিং, বাসা, ফোন সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ইনক্লুডিং মাই সেলফ। আমি আবার নিজেকেও অন্তর্ভুক্ত করেও যদি বলি, আমিও কিন্তু ব্যাপক আকারে ব্যস্ত ছিলাম, সত্যি কথা যেটা। এখন এটা তো খুব কমন সত্য যে আমরা আসলেই ব্যস্ত ছিলাম, কিন্তু এই যে যে ব্যস্ততার মধ্যে ডান পাশে কোয়েশ্চেন নাম্বার 2, মানে আমাদের 2 নম্বর প্রশ্ন, কত ঘন্টা আমার মনে হয়েছে যে আমি আমার জীবনে আসলেই আগাইছি, কত ঘন্টা আমার ওই টাইমটা বারাকাপূর্ণ মনে হয়েছে। এই প্রশ্ন যদি করা হয়, আমার বিশ্বাস খুব কম মানুষ আমরা হয়তো এটা বলতে পারবো। দেখেন, আমরা যারা অফিস করেছি তারা হয়তো বলতে পারবো যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত 8 ঘন্টা অফিস করেছি, এটা তো ব্যস্ততার পার্টে চলে গেল। কিন্তু আমি কি মনে করতে পারি যে আমার ওই টাইমটা খুব ভালো কেটেছে, বা ওই টাইমটা আমি কাজে লাগাতে পেরেছি, যেইটা মিনিংফুল আমার ফিল হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লাইফে একটা স্টেপ আগাইলাম, অথবা আমি এমন কিছু করলাম যেটার মধ্য দিয়ে আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়ানোর টাইম ঘনিয়ে আসলো, এই যাত্রা পথ বা এই জার্নি অর্থবহ মনে হলো, একটা মুহূর্ত বা একটা টাইম, একটা ক্ষণ, একটা ঘন্টা বা একটা দিন। এইটা কিন্তু আলাদা প্রশ্ন। ব্যস্ত আমরা আসলেই সবাই ছিলাম, কিন্তু ওই ব্যস্ততাটাকে কতটুকু মিনিংফুল করতে পেরেছি, যার কারণে আমার মনে হয়েছে যে আমার প্রত্যেকটা স্টেপ, আমার প্রত্যেকটা চলা, আমার প্রত্যেকটা মুহূর্ত, আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস সত্যিকারের অর্থে মিনিংফুল ছিল। দেখেন, আমি গতকালে আমি ফেসবুকে একটা লেখা পড়লাম, এটা ভুলও হইতে পারে, বা এটা আমি বোধহয় ডিরেক্ট ফোনে ক্যালকুলেট করেও বলতে পারি। একটু মনোযোগ দিন, আমার মনে হয় এই কথা শোনার পর আমরা অনেকে হয়তো রিলেটও করতে পারবো। যে 1 বছরে ধরেন আমি 52 উইকস বা 52 সপ্তাহ, তো
তো আমি অ্যাভারেজে ধরে নিচ্ছি যে একটা মানুষ হয়তো 70 বছর বাঁচে। তার মানে আমরা খেয়াল করেন সারাটা জীবন 5000 সপ্তাহ কিন্তু বাঁচি না। বুঝতে পারছেন? সারাটা জীবন আমরা 5 সপ্তাহ বাঁচি না, আমরা গোটা একটা জীবন বাঁচি মাত্র হলো 3640 সপ্তাহ। বুঝছেন? মানে আমরা একটা জীবন পার করে দেই, এটাও গড় যে আমাদের আয়ু, এইটারও ধরেন পিকে যারা পৌঁছায় সবাই যে 70 বছর বাঁচে তাও তো না, ধরে নিচ্ছি অ্যাভারেজ আমাদের যেহেতু গড় আয়ু 65 to 70 ইয়ার্স। তো ওই জায়গা থেকে আমি যদি হচ্ছে চিন্তা করি বা হচ্ছে যে আমরা যদি ভাবি যে গত এক সপ্তাহ গেল মানে হলো 3600 সপ্তাহ সামথিং আমরা যে দুনিয়াতে বাঁচি, এর মধ্যে অলরেডি আমার একটা সপ্তাহ পার হয়ে গেছে। সারাটা জীবন ধরে এইরকম বহু সপ্তাহ প্রতিনিয়ত আমার আসলে পার হতে থাকে। তো এর মধ্যে ওই অর্থে আমার কোন সপ্তাহটা মনে হয়েছে যে এই সপ্তাহটা আমি ভালো এগিয়েছে, এই সপ্তাহটা আমি ভালো বেঁচেছি, এই প্রশ্ন যদি আমি নিজেকে করতে পারি, তাইলে আমাদের স্লাইডের ফার্স্ট পেজ দেখেন, আজকে আমাদের অনেক লম্বা সেশন না, কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা পুরো জিনিসটা কভার করব এবং মাত্র 17 থেকে 18টা পৃষ্ঠা। তো অলরেডি 2টো পৃষ্ঠা কিন্তু আমাদের হয়েও গেল। তো এই প্রশ্নের আনসার যদি আমার হাতে বা আমার কাছে রেডি থাকে, তাইলে এই যে ব্যস্ততা কাকে বলে, বারাকা কাকে বলে, এটা অত্যন্ত ক্লিয়ারলি আমার কাছে ভিজিবল হয়ে যাবে। হ্যাঁ, আমি প্রচণ্ড অস্থির ছিলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যার ফলে আমি ব্যাপক অর্থ করে আয় করেছি বা হচ্ছে আমার মনে হয়েছে অনেক কাজ করলাম, কিন্তু ব্যস্ততা এবং বারাকা দুইটাই পজিটিভ শব্দ। কিন্তু এই ব্যস্ততাটা অনলি ফর, আমি যদি বলি যে ব্যস্ততা ওয়ার্ডটা একটা জেনারেলাইজড ওয়ার্ড, যে ব্যস্ত পজিটিভলিও থাকা যায়, নেগেটিভলিও থাকা যায়, মুসলিমও ব্যস্ত থাকতে পারে, অমুসলিমও ব্যস্ত থাকতে পারে, নন মুসলিমও ব্যস্ত থাকতে পারে। কিন্তু বারাকাপূর্ণ থাকা বা ওই ব্যস্ততাটাকে বারাকা বলতে পারা, এইটা কিন্তু খুব গুটি কয়েক মানুষ পারে, যেইটার দিকে আমাদেরকে আসলে যেতে হবে। সো আমি যদি প্রশ্নের আনসারটা দিতে পারি যে আমি আসলে এই টাইম হতে পারে সেটা আমি কোনো একদিন আমি রাতে উঠে তাহাজ্জুদ পড়েছি, খুব ভালো, ওই 1 ঘন্টা বা আধা ঘন্টা খুব ভালো গেল আমার, আলহামদুলিল্লাহ, গ্রেট। বা আমার মনে হতে পারে যে আমি 1 ঘন্টা কোরআন তিলাওয়াত করেছি। আমার মনে হতে পারে যে এই যে বন্যার্ত মানুষজন বা বৃষ্টির কবলে আক্রান্ত হয়ে আমরা বাংলাদেশে যারা আছে অনেকেই প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে গেছেন, এই মানুষগুলোর জন্য আমি একটা বিকেল বা একটা দুপুর বা একটা ক্ষণ সেটা আমি ব্যয় করেছি। হতে পারে ফেসবুকে পোস্ট করা, আর সব থেকে গ্রেট হতে পারে আমি ওখানে গিয়ে ফিল্ডে গিয়ে হয়তো হেল্প করেছি। এই যে টাইম, এইটা উইকলি আমি অন্তত পক্ষে 3টা বা 7টাকে আসলে বের করতে পারি যেটাকে আমার কাছে মিনিংফুল মনে হয়। এই আনসার যদি আপনার হাতে থাকে, তাইলে আপনি ব্যস্ততা এবং বারাকা দুইটার পার্থক্য বুঝতে পারবেন। তো 1 এবং 2 নম্বর পৃষ্ঠা, এই দুইটা ব্যাপার আমরা একটু দেখার চেষ্টা করেছি। আমরা আস্তে আস্তে কিন্তু গভীরে প্রবেশ করব। এইটুকু আমাকে একটু লিখে জানান যে ব্যস্ততা এবং হলো বারাকা, এই দুইটার যে ব্যাখ্যাগত বা ডেফিনেশন বা পার্থক্য, এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, এটা আমাকে একটু কাইন্ডলি জানান। চ্যাট বক্সে একটু লিখে জানালেই হবে। ওকে, জাস্ট ইয়েস অথবা হ্যাঁ এইটুকু জানালেই হবে, আর না বুঝলে আমরা নাও বলতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, সো ব্যস্ততা এবং হলো বারাকা। ওকে, তারপরে আমরা ম্যাক্সিমাম হয়তো বলছি, বুঝতে পারছি, একজন বোধহয় বলেছে। আচ্ছা, আমরা একটু কম যারা বুঝতে পারছি, আমার মনে হয় কন্টিনিউ করলে ওটুকু বুঝে যাওয়া যাবে। ওকে ওকে, অনেকেই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আমাদের একজন ভাই বোধহয় একটু কম বুঝতে পেরেছেন, অসুবিধা নেই, এটা আগে থাকলে আপনি বুঝতে পারবেন, নিশ্চিন্ত থাকেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা বোঝা গেছে। নেটওয়ার্কও তো বোধহয় আই গেস ঠিক আছে, আমি কন্টিনিউ করি। ওকে, ঠিক আছে। আমরা দেখেন লাস্টে খুব ছোট্ট একটা প্রশ্ন, এই যে ব্যস্ততা এবং হচ্ছে যেটাকে বারাকা বললাম, তাহলে এইটুকু তো আমরা বুঝলাম যে এই দুইটার যেহেতু পার্থক্য আছে, তার মানে এইটার মাঝখানে একটা গ্যাপ আছে, তাই না? আবার বুঝেন, মানে ব্যস্ততা মানে হলো আপনার হাতে সময় নাই, আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন, মানে কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়া, ব্যস্ত থাকা, ঘর সামলানো, বাইরে সামলানো, এটা হলো ব্যস্ততা। আর কন্টিনিউয়াসলি ব্যস্ত থাকা উইথ আ পারপাস, জানা যে আমি কেন এটা করতেছি, এটার আলটিমেট গোল কি, রেজাল্ট কি, ওইটা হলো বারাকা। ওকে, মানে কাজ করে যাওয়া, এটা ব্যস্ততা, কিন্তু ওই কাজের সাথে আমি কেন করতেছি, পারপাস নিয়ে করা, একটা নিয়ত সহি, একটা নিয়ত নিয়ে করা, ওইটা হলো বারাকা, এইটা। ওকে, তো দেখেন প্রশ্নটা হলো যেহেতু পার্থক্য আছে, তার মানে দুইটার মাঝখানে একটা গ্যাপও আছে। দেখেন আমাদের আজকে এবং আগামীকাল এই 2টা দিন আমরা এমন ব্যাপার টাচ করার চেষ্টা করব বা কাভার করার চেষ্টা করব, যেটার মধ্যে দিয়ে সত্যিকারের অর্থে এই অনুভূতিটা আমাদের হবে ইনশাআল্লাহ,
যে আমার লাইফ আমি যেইভাবে দেখি একটু ডিফারেন্ট ওয়েতে বোধহয় দেখা যায়। এই পুরো জিনিসটা আমরা 2 দিনে টাচ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আমরা আগাই। আচ্ছা, আমাদের এটা লিমিট বোধহয় 100 জন আছে, আমাদের 100 অলরেডি হয়ে গেছে। কেউ জয়েন করতে চাইলে বোধহয় একটু অসুবিধা হবে। আর অলরেডি আমরা যারা আছি তারা আমরা থাকারই চেষ্টা করি, বেরিয়ে গেলে অন্য কেউ জয়েন করলে হয়তো পরে আমাদের ঢোকাটা টাফ হবে। আচ্ছা, তাহলে এই দুটার মাঝখানে পার্থক্যটা কি, এইটাই আমরা আজকে একটু ভাঙার চেষ্টা করব। তাহলে আজকের আমাদের সেশন গোল কি থাকছে? ব্যস্ততা এবং বারাকা দুইটা কখনো সম না, মানে দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আজ এই গ্যাপ বন্ধ করা শুরু ইনশাআল্লাহ। আচ্ছা, গ্যাপের কারণ অলসতা বা সামর্থ্যের কমতি নয়, বুঝেন, খুব মনোযোগ দেন। এই যে আমরা বললাম যে একটা হলো ব্যস্ততা আর একটা হলো বারাকা। এখন মনে হইতে পারে যে ভাই তাহলে আমি ব্যস্ত থাকি, তাহলে আমার কি বরকত নাই? মানে এইটা যে একটা পার্থক্য বা গ্যাপ, এটা কি তাইলে আমি খুব অলস, বা আমি কি অযোগ্য, বা আমি কি অনেক কিছু বুঝি না, এরকম? মূল ব্যাপারটা কিন্তু তা না। যেই মানুষটা অনেক ব্যস্ত আছেন, আপনি খেয়াল করেন, যারা এমএনসিতে জব করে, বা হচ্ছে অনেক বড় বড় কর্পোরেশন যারা সামলায়, বা হচ্ছে ধরেন একটা ঘর যিনি সামলান, একাধিক সন্তান সন্ততি আছেন, ফ্যামিলিতে অন্যান্য মেম্বার্স আছেন, এই ব্যাপারগুলো যিনি সামলান, প্রত্যেকটা মানুষ আসলেই তো ব্যস্ত। তাহলে যেই মুহূর্তে এইটা আমরা বলে ফেলি, বা যেই মুহূর্তে আমাদের এটা ফিল হয় যে তাহলে আমি তো ব্যস্ত আছি, কিন্তু আজকেরটা শুনে মনে হচ্ছে তাহলে কি আমার কি বরকত নাই, তাহলে আমি কি ভাই কোনো খারাপ কাজ করতেছি, আমি কি অলস, আমি তো কাজ করি, তাই না? এই প্রশ্ন কিন্তু আসতে পারে। সেইটার উত্তর খুব সিম্পলি এখানে দেয়া আছে, যে এই যে গ্যাপ, এই গ্যাপের কারণ অলসতা বা সামর্থ্যের কোনো কমতি নয়। মানে আপনি অলস, আপনি অযোগ্য, আপনার সামর্থ্য নাই, এইটার কারণে যে আপনার জীবনে বারাকা নাই, ব্যাপারটা কিন্তু তা না। আবার বুঝেন, মানে আপনি অলস, আপনি জানেন না, আপনি পড়েন না, এই কারণে যে মানে এই কারণে যে আপনার লাইফে বারাকা নাই, এইটা কিন্তু না। আপনি কিন্তু যোগ্য, আপনি স্কিলড, আপনি এক্সপার্ট, আপনি কাজ করেন, আপনার এই যোগ্যতায় কোনো ঘাটতি বা ল্যাকিংস নাই। তাহলে কোথায় আছে? সেই ব্যাপারটা হলো, দেখেন আমরা যেটা করব, কারণটা আজ ধাপে ধাপে বের করব, এবং পরিশেষে আপনার হাতে 4টা জিনিস থাকবে ইনশাল্লাহ। কী কী? ফার্স্ট অফ অল, নিজের ডিরেকশন ও পারপাস, এটা আমরা খুঁজে পাবো। এইখানেও কিন্তু অযোগ্যতা বা আলসেমির কিছু নাই। 2 নম্বরে, শতাব্দীর সেরা মিথ বাস্টিংটা আমরা করব। দুটো একটু ডাবল হয়ে গেছে লেখাটা। ফোকাসের যে 4টা ঘাতক আছে সেটা আমরা অডিট করব, এবং দৈনিক ডিপ ওয়ার্কের একটা অভ্যাস তৈরি করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এই 4টা ব্যাপারের কোথাও কি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বেশি যোগ্যতার দরকার আছে? না তো, কিচ্ছু না। মানে এই 4টা জিনিস কোনো যোগ্যতা মনে করার দরকার নাই। এটা জাস্ট একটা ইনফরমেশন যেটা আমরা জানবো, তাহলে অলরেডি যা আমি করতেছি সেইটা আরও মিনিংফুল হয়ে যাবে। এরকম না যে আমি অযোগ্য, আমি অলস, এই কারণে আমার লাইফে বারাকা নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, তাহলে এই 4টা জিনিস আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আসেন আমরা একটু ফাউন্ডেশনটা দেখি। এই যে আমরা গ্যাপ করতেছি, আজকের কিন্তু কিওয়ার্ড মাথায় রাখবেন 2টা, একটা হলো ব্যস্ততা আর একটা হলো বারাকা, দ্যাটস ইট। এই 2টা ওয়ার্ড আপনি মাথায় রেখে ফুল সেশনটা করলে আই গেস আমরা একটা ক্ল্যারিটি নিয়ে আজকের সেশনটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ব্যস্ততা এবং বারাকা যে দুটো শব্দ আমরা বললাম, এই দুটোর মাঝখানে যে গ্যাপটা তৈরি হইল, এই গ্যাপটা আসলে কিভাবে তৈরি হইল, এই ফান্ডামেন্টাল বা রোগের যে মূল উৎস যদি আমরা জানি, তাহলে তো খুব সহজে আমরা এই ডিজিজটা দূর করতে পারবো, তাই না? আচ্ছা, দেখেন, এই গ্যাপটা তৈরি হওয়ার সবথেকে বড় কারণ হলো আমাদের ডিরেকশন নাই। আমাদের লাইফের যে সঠিক ডিরেকশনটা দরকার, সেটা চলে গেছে দুটো উল্টো পথে। দেখেন, কোনো ওয়ার্ড একটু বেশি ফর্মাল লাগতে পারে, খুব মনোযোগ দেন, মানে কোনো ওয়ার্ড একটু ফর্মাল লাগতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে আমি তো প্রচুর ইনফর্মাল শব্দ ব্যবহার করি, তাই না? ওকে, সো যেখানে আমরা ছিলাম, তো দেখেন এই যে গ্যাপ, আমি আমার লাইফের 40 বছর পার করে ফেললাম, 30 বছর পার করে ফেললাম, 20 বছর পার করলাম, 50-60 বছর পার করলাম, এত ব্যস্ত, আমি এত এম্পায়ার খাড়া করলাম, সেটা আমার ফ্যামিলিতে হোক, আমার কর্পোরেশনে হোক, অফিসে হোক, কিন্তু আমার তাইলে এত ব্যস্ত, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে তাইলে আমার বরকত নাই, আমার এত অস্থির লাগে, ফ্রাস্ট্রেশন লাগে, কিন্তু আমি তো করতেছি সব, আমি তো করার কোনো কিছু বাকি রাখি না। কারণ হলো আমরা অনেক কিছুই করেছি বা সবই করেছি উইদাউট আ ডিরেকশন বা উইদাউট দ্য রাইট ডিরেকশন। আমাদের ডিরেকশনটা চলে গেছে জীবনের দুটো উল্টো পথে। উল্টো পথ কী আসেন আমরা উইথ এক্সাম্পলস, এই উদাহরণ সহ এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা বলার পরে কেউ যদি আমরা ভুল বুঝি, সে চাইলে আমাকে গালিও দিতে পারেন,
অথবা হচ্ছে যে আজকের যে আলোচনাটা হচ্ছে এটা যদি আমরা কোথাও প্রচার করি, যদি আমরা খুব সুন্দরভাবে গোছায় না বলি, তাহলে হয়তো এই গালিটা আমার দিকেও আসতে পারে বা আপনাকেও কেউ বলতে পারে যে এইখানে সেশন টেশনে আর জয়েন টয়েন করিও না। সে অনেক উল্টাপাল্টা কথা বলে, কিন্তু খুব মনোযোগ দিয়ে পুরোটা শুনলে আই গেস এটা আমাদের থাকবে না। তাইলে এই যে আমার এত বছর বয়স হয়ে গেল, আমি এত ব্যস্ত, তারপরেও দিন শেষে আমি যে শান্তির ঘুম ঘুমাইতেই পারি না, এইটার সব থেকে বড় কারণ হলো আমার জীবনের ওই ডিরেকশন বা ওই যে চিন্তাগত বা ওই যে মাইন্ডসেট বা ওই যে মেন্টালিটি, এইখানে গোড়াতেই ছোটোবেলায় যখন আমি মক্তবে গিয়েছি তখনও আমার মধ্যে একটা ভুল ঢুকিয়ে দেওয়া হয়েছে। বড় হবার পরে আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম তখনও একরকম ওই ঘুণ বা ওই দোষ আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কিভাবে? একটা হলো পশ্চিমা হাসেল কালচার, আর একটা হলো ইনঅ্যাক্টিভ বৈরাগ্য বা নিষ্ক্রিয় বৈরাগ্য। এটার মানে কি? পশ্চিমা যে হাসেল কালচার বা হচ্ছে কন্টিনিউয়াসলি আমাকে দৌড়ের উপরে রাখা, এইটা করা ওইটা করা, কন্টিনিউয়াসলি যে আমাকে একটা মেশিনের মতো বানায় ফেলছে। এইখানে আমি সারাটা জীবন কি শুনলাম? ভোরে ভোরে উঠেও দৌড়াও, অফিসে যাও 9টা to 5টা, টাকা পয়সা, ফলোয়ার, গাড়ি বাড়ি, এই নানাবিধ জিনিসে আমাকে সারাটা জীবন ব্যস্ত রাখা হলো এবং আমাকে শেখানোও হলো একরকম যে এটা করাই লাইফের সাকসেস। ফলে আমার কি হলো? আমি প্রচণ্ড টেনশানে পড়ি, আমার ভেতর প্রচণ্ড উদ্বেগ কাজ করে, আমি বার্ন আউট হয়ে যাই। এইটা একটা ডিরেকশন। ভুল নাকি সঠিক এটা একটু পরেই বলি। 2 নম্বর যে ডিরেকশন বা 2 নম্বর যে পথ, সেটা হলো একরকম বৈরাগ্য। সেটা কীরকম ছিল? দুনিয়া খারাপ, টাকা পয়সা হচ্ছে ফিতনা, উচ্চাকাঙ্ক্ষা করা যাবে না, অ্যাসপিরেশন খুব বাজে জিনিস, এইটা দুনিয়ার মধ্যে মানে দুনিয়ার প্রতি আমাকে মোহ তৈরি করে ফেলে। জীবনে ছোট হয়ে থাকো, গরিব হয়ে থাকো, 500 বছর আগে জান্নাতে যেতে পারবা। ফলে যেটা হয়েছে, মুসলিম সোসাইটিতে যারা মেধাবী ছিলেন, যাদের মেধা আছে, যাদের আইকিউ ভালো, ইকিউ ভালো, এই মানুষগুলো কোনো দিন তার যে পোটেনশিয়াল, তার যেই ট্যালেন্ট, তার যে মেধা, তার যা করবার সক্ষমতা ছিল, এটা কোনো দিন সে ডিসকভার করতে পারলো না, কোনো দিন সে এক্সপোজার পাইল না। কারণ সে সারাটা জীবন ধরে নিল যে আমি যখন বড় হব, আমি যখন বড় কাজ করব, টাকা পয়সা আয় করব, এটা করব ওইটা করব, আমি তো তাইলে মানে দুনিয়ার দিকে চলে গিয়ে ধ্বংস হয়ে গেলাম। তার মানে একটা মানুষ, বুঝেন, খুব মনোযোগ দেন, এই পয়েন্টটার পরে আমি কিছু প্রশ্ন হয়তো করতে পারি। যে প্রশ্নটা ছিল যে আমরা এত ব্যস্ত থাকি সারাটা জীবনে, কিন্তু আমার লাইফে আমি বারাকাটা কোনো দিন ফিল করলাম না। এটা সব থেকে বড় কারণ হলো এই দুনিয়ার একটা কালচার বা এই দুনিয়ার একটা সংস্কৃতি আমাকে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখতে চায়। খুব মনোযোগ দেন, এই দুনিয়ার একটা সংস্কৃতি কেয়ামত পর্যন্ত আমাকে দুনিয়াতে রাখতে চায়, মনে করে আমি কোনো দিন মরব না, যেটা পশ্চিমা হাসেল কালচার। আরেকটা ফিলসফি, যেই ফিলসফি আমাকে আজকেই মেরে ফেলতে চায়, যে এখনই মরে যাও, তোমার কাফনের কাপড় পরায় কবরে ঢুকায় দেই। আর একটা সোসাইটি বা আর একটা সংস্কৃতি যেটা আমাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বাঁচায় রাখতে চায়। কিন্তু ব্যালেন্স হলো, যেটা আমরা এই যে আলোচনা করব সামনে, ব্যালেন্স হলো তুমি একটা সার্টেন টাইম পর্যন্ত দুনিয়াতে থাকবা, এরপরে তুমি মরবা। তুমি এখনই মরে যাবা, এটাও কোনো রাইট ফিলসফি না। আবার তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা, এটাও কোনো রাইট ফিলসফি না। এই যে রং দুইটা ফিলসফির দিকে ছোটোবেলা থেকে অথবা বড়বেলায় আসবার পরে আমরা চলে গেলাম, এই চলে যাওয়ার কারণে সব সময় আমার কাছে একটা ফোমো তৈরি হয় বা একটা ফিয়ার অফ মিসিং আউট, যে সামথিং আই এম মিসিং। আমার কখনো কখনো মনে হয় যে আমার তো কোনো টাকা পয়সা নাই, কখনো কখনো আমার মনে হয় যে আরে টাকা পয়সা আছে আর কিছুই তো আমার নাই। এই যে সারাটা জীবন আমি ব্যস্তই থাকলাম, কিন্তু কোনো দিন ওই বরকতটাই আমি ফিল করলাম না। যেই দিন আমার মনে হবে যে যে আমি একটা বিজি লাইফ থেকে একটা ব্যালেন্সড, আমি ব্যস্ততম লাইফ থেকে একটা বারাকাপূর্ণ লাইফের মধ্যে মেইবি আসছি, বা আজকের একটা দিন আমার মেইবি এরকমভাবে পার হয়েছে। এই রং ফিলসফিতে সারাটা জীবন আমরা দৌড়াইছি, এই কারণেই ওই গ্যাপ আমাদের তৈরি হয়ে গেল। যেই গ্যাপের কারণে আমি ব্যস্ত থাকি, ইটস ট্রু, আমি ব্যস্ত থাকি, এটা সত্য, কিন্তু আমার লাইফে কোনো বরকত নাই। এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝলাম কিনা? আমাকে একটু বলেন তো, চ্যাট বক্সে একটু জানান যে এই গ্যাপটা কেন তৈরি হয়েছে, এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, যে একটা রং বা দুটো রং ফিলসফির দিকেই সারাটা জীবন আমরা কনভার্টেড হয়েছি, যার ফলে ওই অনুভূতি কোনো দিন আমাদের আসলো না, যে অনুভূতির স্যাটিসফ্যাকশন বলে, যেই অনুভূতিকে ইতমিনান বলে, যেই অনুভূতিকে সুকুন বলে, সুকুন, সালামাত, ইতমিনান, বারাকা, এই অনুভূতি কোনো দিন আমরা পাইলাম না। সেটা
মাদ্রাসায় পড়েও, বিশ্ববিদ্যালয়ে পড়েও, কোনো দিকে পড়েও তো এটা আমরা পাইলাম না। এটা কেন আমি খুব জোর অক্ষরে বললাম যে মাদ্রাসায় পড়েও বা ইউনিভার্সিটিতে পড়েও? আমি কওমি মাদ্রাসায় পড়েছি, বাংলাদেশে সর্বোচ্চ দাওরাতুল হাদিস বলে, মানে যেটাকে বলে মাওলানা পড়া, সেটাও আমি আলহামদুলিল্লাহ পড়েছি। তার আগে আমি হাফেজও হয়েছি কোরআনের। তার মানে মাদ্রাসার পূর্ণাঙ্গ চিত্র আমি খুব ভালোভাবেই আলহামদুলিল্লাহ জানি। আমি যখন নাহবিমিরে পড়ি মাদ্রাসায়, আমি পুরো বাংলাদেশে 23 নম্বরে স্ট্যান্ড করেছিলাম মাদ্রাসায়। এরপর আমি দাওরা পড়লাম যাত্রাবাড়িতে, এটা আমরা অনেকে বোধহয় চিনি। এই জীবনটাও আমি দেখলাম। এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছি, মানে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। ওটা পড়েও তো আমি দেখলাম যে আসলে দুটো জীবনের ওই ব্যালেন্সটা কোনো দিন কেউ বললো না আমাদেরকে। কেউ হয়তো আমারে কোনো একটা বৈরাগ্যর দিকে নিয়ে যায়, এটা একটা গেল। কেউ হয়তো আমারে সারা জীবন, ওই যে যেটা বললাম, কেউ আমার আজকেই মাইরে ফেলতে চায়, কবরে ঢুকাই দিতে চায়, আর কেউ আমারে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখতে চায়। অথচ আল্লাহ তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠাইছিলেন, জন্মের পরপরই তুমি মরে না গিয়ে 63 বছর বাঁচো, পুরো পৃথিবীটাকে প্রভাবিত করো, এরপর তুমি মরো। তো এই ব্যালেন্স আমাদের আসলে দরকার, যেটা আমাদের দেখেন কোয়েশ্চেন। ওকে, আমি রেকর্ডিং দেওয়ার চেষ্টা করব, মানে চেষ্টা করব বলতে আমাদের গুগল মিটটাতে রেকর্ডিংটা হচ্ছে না আসলে, বাট আমি অন্যভাবে থার্ড পার্টি টুল দিয়ে রেকর্ডিং করার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত রেকর্ডিং হয়েছে, আই গেস হয়তো রেকর্ডিং হবে, কিন্তু শিওর বলাটা কঠিন। সো একটু চেষ্টা করেন থাকার, এখন তো না হলে এইটুকু পর্যন্ত আই গেস আপনি পাবেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। ওকে, আমরা যেখানে ছিলাম, তো প্রশ্ন হলো এই যে গ্যাপ, বলেন এই যে গ্যাপ, যে বরকত আর হলো ব্যস্ততা, এই গ্যাপের ভেতরের মিলটা কোথায়, বা এই গ্যাপটা কেন হয়েছে, এটা আমরা এখন একটু সলভ করার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখেন এই জায়গাটাতে আমরা আসি। এই দুটো জিনিস দুটোই একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, মানে একই মিথ্যার উপরে দুইটা প্রান্ত দাঁড়িয়ে আছে। একটা প্রান্ত হলো দিন আর দুনিয়া আলাদা, মাঝখানে একটা দেয়াল। হাসেল কালচার যেটা, বা ব্যস্ত থাকো প্রচুর, এরা এক পাশে চলে গেছে, আর বৈরাগ্যতা বা বৈরাগ্য যেটা, এটা অন্য পাশে চলে গেছে। মাঝখানে একটা দেয়াল তৈরি হয়ে গেছে। অথচ একটা জীবন যেখানে কোনো দেয়াল থাকার কথা ছিল না, বা যেখানে মূলত কোনো দেয়াল নাই, সেই জীবনটা দেখতে কীরকম? এই যে দেখেন, আমরা এই প্রশ্নের আনসারটা দিই। এই জীবনটা দেখতে হলো নবীদের জীবনের মতো। তারা ছিলেন যুগের শ্রেষ্ঠ সন্তান সব ময়দানে। ইউসুফ আলাইহিস সালাম ওই দেশের যখন ডিজাস্টার হয়ে গেল, ব্যাপক অর্থনৈতিক মন্দা তৈরি হলো, ইউসুফ আলাইহিস সালাম সেটা ক্লিয়ার করলেন। তিনি পঞ্চবার্ষিক পরিকল্পনা করলেন, বা সপ্তবার্ষিক পরিকল্পনা বোধহয় ছিল, যেই পরিকল্পনার মধ্য দিয়ে ওই দেশের অর্থনৈতিক মন্দা দূর করার মতো একটা ফাইন্যান্স মিনিস্ট্রি যা করে, সেইটা একজন নবী করেছিলেন। দাউদ আলাইহিস সালাম, তিনি শাসকও ছিলেন, নিজ হাতে তিনি হচ্ছে লোহা দিয়ে কাজ করতেন, তিনি বর্ম তৈরি করতেন, বা লোহার এই লোহা দিয়ে কাজ করার শব্দটা শুনলে অনেক সময় আমাদের মনে হয় যে লোহা তো এটা একটা সিম্পল জিনিস। আচ্ছা, এটা আমি আল কোরআনে সূরা হাদিদ নামে একটা সূরা আছে, এটা বোধহয় আমরা অনেকে জানি। সো হাদিদ মানে হলো লোহা, এবং আল কোরআনে একটা আয়াতও আছে যে ওয়াংজালনাল হাদিদা, সেটা হলো আমি লোহা নাজিল করেছি। অদ্ভুত না বিষয়টা? লোহা তো আমরা পৃথিবীতে দেখি, এটা নাজিল হয় কেমন? আর যা কিছু নাজিল হয় সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান, ওইটা কিন্তু মানুষ ডিরেক্ট তৈরি করতে পারে না। লোহা এত গুরুত্বপূর্ণ একটা উপাদান। এটা আরেকটা উদাহরণ দেখি। আপনি চোখটা বন্ধ করে 30 সেকেন্ড যদি চিন্তা করেন, 30 সেকেন্ড না, বেশি না, মানে 1 সেকেন্ডের জন্য পৃথিবী থেকে লোহা নাই, দেখেন তো পৃথিবীর সিভিলাইজেশন পুরো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। ইলেকট্রিসিটি গেলেও কিন্তু ধ্বংস হবে না, খেয়াল করেন। হ্যাঁ, অনেক লস হবে বা অনেক কিছু হবে, ইন্টারনেট, কিন্তু লোহা এমন একটা জিনিস, লোহা যাওয়ার সাথে সাথে মানে পুরো পৃথিবীর সিভিলাইজেশন বা সভ্যতা এটা ইনস্ট্যান্টলি কিন্তু ধসে পড়ে। লোহা এত ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট ফর দ্য ওয়ার্ল্ড, ফর দ্য আর্থ। সো এই লোহা নিয়ে দাউদ আলাইহিস সালাম কাজ করতেন। এরপরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নবুয়তের মানে একদম আগেই তাকে আল আমিন বলা হতো। তার কাছে মানে এই যে মানুষ মানে অর্থ মানে টাকা পয়সা জমা দেয় না বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন জায়গায়, এই আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ রাখতো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ব্যাংক চিন্তা করা হতো। দেখেন খুব স্যাড একটা কথা, এটা আরও 3-4 বছর আগে আমি আমাদের একজন ভাই, তিনি টাকা পয়সা নিয়ে বা ব্যাংকিং সেক্টর নিয়ে তার মানে খুব ভালো কিছু প্ল্যান বা পরিকল্পনা ছিল যে উনি এইখানটাতে কাজ করতে চান। তো উনি একটা কথা বললো যে ব্যাংকিং সেক্টর হারাম বা এরকম অনেকগুলা বিষয় মানুষ জানার পরেও ব্যাংকে টাকা কেন রাখে, তার ভাইয়ের কাছে কেন রাখে না। তো ওই ভাই আমার একটা কথা বললো যে উনি এগুলো নিয়ে অনেক জরিপ টরিপ করে যে কথাটা পাইছে,
যে মানুষ মনে করে যে আমি আমার ভাইয়ের কাছে যদি টাকাটা রাখি এটা কম নিরাপদ, যদি আমি ব্যাংকে রাখি আমার টাকাটা বেশি নিরাপদ। চিন্তা করেন, মানে এর থেকে স্যাড রিয়ালিটি বা বাস্তবতা একজন মুসলিমের জীবনে আছে। তার প্রতিবেশী মুসলিম ভাই তাকে বিশ্বাস করতে পারে না, তার প্রতিবেশী মুসলিম বোন তাকে বিশ্বাস করে দুটো পয়সা তার কাছে রাখতে পারে না, যে যেই মুহূর্তে আমার দরকার ওই মুহূর্তে ওর কাছে তো পাবো না, তো ভেঙে ফেলবে। মানে আমরা মুসলিম কিন্তু আরেকজন মুসলিমকে বিশ্বাস করতে পারি না। সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা তো নবুয়তের আগে মানুষ রাখতই, নবুয়তের পরবর্তীকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তার ফাইন্যান্স বা এই নানাবিধ বিষয়ে কিন্তু রাসূলের কাজ হতো, বিজনেস করতেন। তো দেখেন, এই যে একটা মানুষের যে ট্রাস্ট অর্জন করা, এই যে একটা মানুষ ফাইন্যান্স মিনিস্ট্রি সামলানো, এই যে একটা মানুষ যুদ্ধ করলেন, এই যে একটা মানুষ লোহা নিয়ে কাজ করলেন, এই যে একটা মানুষ প্রশাসনিক কাজ করলেন, এই প্রত্যেকটা কাজ নবীদের জীবনে ছিল। আপনি কোনো নবীর জীবন ব্যাখ্যা বিশ্লেষণ করে তার জীবনের দুনিয়াবি পার্ট আর দিনই পার্ট, এটার কোনো ডিফারেন্স বা কোনো পার্থক্য দেখাইতে পারবেন না। আমি আবারও বলি, কোনো নবীর জীবনে একটা কাজকে তিনি দুনিয়ার কাজ মনে করছেন আর একটা কাজকে তিনি দিনের কাজ মনে করছেন, এইটা আপনি কোনো দিনও দেখাইতে পারবেন না। বোঝা গেল? তার মানে কেন গ্যাপ তৈরি হলো? আমার কাছে একটা দিককে রাইট মনে হয়েছে আর একটা দিককে রং মনে হয়েছে। এর কারণ হলো দুইটা দিকই মূলত রং। কারণ এই প্রপার ব্যালেন্স এটা আমরা কোনো দিন বুঝি নাই, খালি দৌড়ায় গেছি সারাটা জীবন ধরে। এই কারণে আমরা ব্যস্ত থেকেছি, এটা সত্য, বাট আমাদের জীবনে কোনো বারাকা বা সাকিনা এগুলা নাই। তো দেখেন, এই যে আমরা নিচে ছোট্ট করে বলেছি ইবাদত আর দুনিয়ার কাজ, তাদের কাছে দুটো আলাদা পথ ও ঘর ছিল না, একটাই জীবন ছিল তাদের এবং একটাই পথ। তাহলে সেই জীবন আমরা আসলে কিভাবে পেতে পারি, এইখানে আমরা খুব ছোট্ট করে কিছু উদাহরণ টেনেছি। আমরা ক্লাসের প্রায় মানে হাফ টাইম পর্যন্ত আমরা প্রায় চলে আসছি, সুতরাং খুব মনোযোগ দিয়ে শুনে ফেললে আর 15 থেকে বা 15 মিনিট যে হবে না, অ্যাকচুয়ালি 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা পুরো আলোচনার সামারিটা ইনশাল্লাহ পেয়ে যাব। ওকে, সো দেখেন, এই ব্যাপারটা যদি আমরা খুব ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে দুটো সত্য আমাদের জানতে হবে। অলরেডি আমরা একটা বললাম, সেটা হলো নববী সত্য ওয়ান, দিন এবং দুনিয়া এক। নিয়ত বদলালে সব কাজই মূলত ইবাদত, যেমন অফিসের কাজ, পরিবার। এরপরে কিন্তু আমাদের একটা অ্যাক্টিভিটি আছে যেটা আমরা খাতায় হয়তো লিখতে হবে, লেখার পরে আমাদেরকে একটু বলতে হবে আর কি। পরিবারকে সময় দেয়া, ব্যবসা, ঘুম, সব কিছুই ইবাদত হতে পারে, শর্ত একটাই, সঠিক নিয়ত এবং সঠিক অ্যাপ্রোচ। ওকে, আসেন এটার অ্যাক্টিভিটিটা আমরা একটু সেরে ফেলি খুব কুইকলি। এটা না লিখলেও চলবে, এটা জাস্ট আমি চাই যে আপনারা 1-2 মিনিট চিন্তা করবেন। প্রশ্নটা খুব সলিড, খেয়াল করেন। গত 7 দিনের আপনি যে কোনো 5টা কাজ লেখেন, এটা আপনি ঘুমও লিখতে পারেন, আমি সহজ করে দিই, খাতা কলম নিয়ে ফেললে বোধহয় ভালো হবে। আর যারা নেই তারা চিন্তা করি, এরপর চ্যাট বক্সে আমি আপনাদের লেখা উত্তরটা চাই। ওকে, সেটা হলো গত 7 দিনের আপনি যে কোনো, আচ্ছা 5টা বোধহয় বড় হয়ে গেলে, আমি সহজ করি 3টা। গত 7 দিনের আপনি যে কোনো 3টা কাজ লেখেন, যেই 3টা কাজের মধ্যে আপনার ঘুমও হতে পারে, মানে আমরা যে রাতে ঘুমাই এটাও হতে পারে, আমরা যে খাওয়া দাওয়া করি সেটাও হতে পারে, আমরা যে রান্না বান্না করি সেটাও হতে পারে, আমরা যে টাকা আর্ন করি সেটাও হতে পারে, আমি যে বাচ্চা কাচ্চা বড় করছি সেটাও হতে পারে, আমি যে বাসা পরিষ্কার করলাম সেটাও হতে পারে, আমি যে বাসা ঝাড়ু দিলাম, মুছলাম সেটাও হতে পারে। এনিথিং ক্যান বি। মানে আমরা গত 7 দিনের যে কোনো 3টা কাজ, সেটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় হতে পারে, এইটা আপনি ফার্স্ট অফ অল লেখেন বা মনে করেন। ঠিক আছে? ওকে, আমি ধরে নিচ্ছি আপনি মনে করছেন। মনে করার পরে প্রত্যেকটার পাশাপাশি এটাও চিন্তা করেন বা খাতায় লেখার চেষ্টা করেন, এই কাজটা আপনি করছেন আসলে কার জন্য। অদ্ভুত কথা, আমি খুব সিম্পল একটা জিনিস বলি, মানে আমার একটা ভুল, এইটা ফার্স্টে আমি বলি, এটা বলার পরে আপনি এটা অনেক বেশি রিলেট করতে পারবেন। সেটা হলো, এই গত 2-3 দিন আগে, বুঝেন, খুব মনোযোগ দেন, গত 2-3 দিন না, মেবি গতকাল, আমার বাবা মা হচ্ছে বাড়িতে আছেন এই মুহূর্তে। তো আমি হচ্ছে বাড়িতে টাকা পাঠানোর কথা, আমি সেই টাকাটা পাঠালাম গতকাল। তো স্টিল আমার মনে আছে, আমি যখন টাকাটা পাঠাই তো আমার কাছে এইটা মনে হচ্ছিল, এটা আমি ফিল করছিলাম যে আম্মা আব্বা বাড়িতে আছেন, আমি ঢাকাতে আছি, খরচ, কিন্তু এটা তো আমার দায়িত্ব, এটা আমার পালন করা কর্তব্য, আমাকে আরও হার্ডওয়ার্ক করতে হবে, আরও পরিশ্রম করতে হবে, যেন ঢাকা, গ্রাম সমস্ত কিছু আমি খুব সুন্দর করে মেনটেন করতে পারি। এটা কিন্তু আমার মাথায় আসছে, এটা কিন্তু ভুল। অথচ আমার মাথায় এইটা কিন্তু আসতে পারত, যেটা আমরা আজকে সেশনে আলোচনা করছি। এটা বলার কারণ হলো, সব সময় কিন্তু এটা আমিও মনে রাখতে পারি না, বাট অনেক সময় কিন্তু আমি আলহামদুলিল্লাহ এটা মনে রাখতে পারি।
এই কারণে আমি অনেক সময় খুব কুল অ্যান্ড কাম থাকতে পারি, কখনো অস্থিরতা কাজ করে। এটা একটা উদাহরণ যে ওই টাইমে আমি কিন্তু এটাও চিন্তা করতে পারতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমরা নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি যে আল্লাহ, আমি ছোটোবেলায় আমার পিতামাতা আমাকে যেইভাবে লালন পালন করেছিলেন, তুমি আমার পিতামাতাকে সেইভাবেই স্নেহ করো, সেইভাবেই ভালোবাসো, সেইভাবেই আদর যত্ন করো। তার মানে ছোটোবেলায় আমার পিতামাতা আমাকে বড় করেছেন, দায়িত্ব পালন করেছেন, এটা তো আল্লাহর তরফ থেকে দেওয়া আমাকে দায়িত্ব যে আমি আমার পিতামাতার সেবা শুশ্রূষা করব। তখন এটা আমার জন্য স্ট্রেস না, বরং আমি 5 ওয়াক্ত নামাজ আমার কাছে যেমন ইবাদত হতো, এই টাকা পাঠানোটাও আমার কাছে ইবাদত হতো। এবং এইটা যে একটা দায়িত্ব মনে করার পরে ইবাদত এরকম না, বরং সরাসরি আমি যে টাকাটা পাঠাচ্ছি, এই পাঠানোটা সেলফ একটা ইবাদত, এই অনুভূতি আমার মধ্যে তৈরি হতো যদি আমি মাঝখানে কোনো দেয়াল না রাখতাম। যখন আমরা দেয়াল রাখি তখন অনেকগুলো ফ্রিকশন পার করে করে জাস্টিফাই করতে হয় যে দিস ইজ ওয়াই এটা হচ্ছে ইবাদত, এই কারণে এটা হচ্ছে ইবাদত না। এই ধরনের জিনিস কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়। কিন্তু আমি যদি নবী রাসূলদের মতো সব কিছুকে একটা সিঙ্গেল লেন্স দিয়ে দেখতাম, কোনটা দিন কোনটা দুনিয়া, এইভাবে না, তাইলে এই যে আমি আমার বাবাকে যে টাকা পাঠালাম, এটা আমার কাছে একটা ইবাদত মনে হতো, যেটা আমার কাছে পরে মনে হয়েছে। কিন্তু এটা তো ইনস্ট্যান্টলি নামাজে দাঁড়ানোর আগে যেমন আমি উজু করি, আমি তাসবিহ তাহলিল করি, ওইটা আমার কাছে যেমন একটা পিওর ইবাদত, এটা হলি জিনিস, একটা পবিত্র জিনিস। সেইম তো মনে হওয়ার কথা ছিল টাকা পাঠানোর ব্যাপারটাও, অত্যন্ত যত্নের সঙ্গে সেটা পাঠানো, এটা কোনো দায়িত্ব, সেটা আমি পালন করছি, নট লাইক দিস। এই রকমভাবে আমি আমার সন্তানকে বড় করলাম, আমি অস্থির হয়ে যাই। কিন্তু যখন নামাজের টাইম হয়ে যায়, হয়তো আমার বাসায় কোনো গেস্ট আসছে, আমি তো ঠিকই বলি তোমরা একটু বসো, আমি নামাজটা পড়ে আসি। তার মানে দেখেন, প্রচণ্ড অস্থিরতার মধ্যেও নামাজটারে আপনার মনে হয় যে আমি কিন্তু নামাজে যাচ্ছি, কেউ ডাক দিও বুঝেন, মানে আমি নামাজে যাচ্ছি, কেউ আমাকে ডেকো না। এইভাবে আমরা কিন্তু বলি যে আমি নামাজে যাচ্ছি, কেউ আমারে ডাক দিও না, এটা আমরা কিন্তু বলি, তাই না? তার মানে আমি সব ব্যস্ততা বাদ দিয়ে ওইটা করতে পারি, অথচ এরকম অনেক কাজ যেটাকেও আমার সব থেকে প্রায়োরিটি দেওয়ার কথা ছিল ইবাদত মনে করে, এই কাজটা আমরা হয়তো করতে পারছি না। আচ্ছা, আমাকে একটু জানান তো চ্যাট বক্সে যে আমার কথা কি শোনা যায়। 1-2 জন বোধহয় বলছেন যে শোনা যাচ্ছে না, একটু আমাকে কাইন্ডলি জানান তো, চ্যাট বক্সে জানালেই হবে। একটু জানান তো যে আমার কথা শোনা যায় কিনা, আরও কয়েকজন জানান। ওকে ওকে ফাইন, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। ওকে ওকে আলহামদুলিল্লাহ, ওকে শোনা যাচ্ছে। ওকে ফাইন, তাহলে আমরা যেখানে ছিলাম যে এই যে ধরেন আমরা যে আচ্ছা, আমাদের কয়েকজন বলেছেন মাশাআল্লাহ, জব, টিউশন, ফ্যামিলি টাইমিং, নামাজ। ওকে, এটা এখানে লিখলেও হবে, না লিখলেও কোনো অসুবিধা নাই। ওকে, সমস্ত কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আমি যতটুকু বুঝতে পারলাম। এখন কথা হলো, আমাকে উত্তর দেওয়ার দরকার নাই, এই উত্তরটা আপনি আপনার নিজের কাছেও রাখতে পারবেন। এই যে কাজগুলো আমরা আসলে করি, আবার বুঝেন, এই যে কাজগুলো আমরা আসলে করলাম লাস্ট 7 দিন ধরে, অনেক ধরনের কাজ আমরা আসলে করছি, সব ধরনের কাজকে সওয়াবের কারণ কিন্তু আমরা মনে করি নাই। সব ধরনের কাজকে আমরা ইবাদত কিন্তু মনে করি নাই। সব ধরনের কাজকে আমরা কিন্তু পবিত্র মনে করি নাই, বিকজ ছোটোবেলা থেকে আমাদের ব্রেইনে ঢুকায় দেওয়া হয়েছে, ট্রেন করা হয়েছে, দিস ইজ দিন, দিস ইজ দুনিয়া। ওকে, তাইলে এই অ্যাক্টিভিটিটা আমরা কেউ কেউ বোধহয় লিখেছি, যদি না লিখি এটা আমরা অবশ্যই প্র্যাকটিস করব। এই যে প্রেজেন্টেশন, এটা কিন্তু আমি শেয়ার করব আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। সো এটার আলোকে আমরা নিজেরাও বাসায় প্র্যাকটিস করতে পারবো, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা কোন জায়গাটাতে ছিলাম, যে রাসূলুল্লাহ, আমি একটু যদি এই পর্যন্ত সাম আপ করে ফেলে আবার বাকিটা একটু সংক্ষেপে টানি, যে আমরা অনেক ব্যস্ত থেকেছি কিন্তু আমরা আমাদের জীবনে বরকতটা হয়তো দেখি নাই, বিকজ আমাদের লাইফের ওই ডিরেকশনটাই ভুল, যেই ডিরেকশনে জীবনের সমস্ত কিছু যদি আমরা করি তাহলে সব কিছু একটা সুতোয় বাঁধা বা গাঁথা মনে হতো। যেমনিভাবে নবী রাসূলরা করে গেছেন, তাদের জীবনে সমস্ত কিছু একই ছিল, এই কারণে যেটা রাইট তারা ফুল হার্টেডলি সেটা করতে পেরেছেন, যেটা রাইট না সেইটা তারা ফুল হার্টেডলি নো বলতে পেরেছেন। তাদের কোনো কনফিউশন ছিল না যে ফ্যামিলি টানতে টানতে আমি তো ইবাদত করতে পারলাম না, কারণ ফ্যামিলিটাও তাদের কাছে ইবাদত ছিল। আল্লাহর সাথে এবং মানুষের সাথে সমস্ত কিছুর সঙ্গে তারা সুন্দর সম্পর্ক মেনটেন করে গেছেন। এটা আমাদের এইটা হলো আমাদের 1 নম্বর কথা ছিল, রাইট? এটা আমরা 1 নম্বর সত্য দেখলাম। আচ্ছা, একজন বলছেন ইউ আর নট অডিবল। আচ্ছা, শোনা যাওয়ার কথা না, আবার একটু বলেন তো, কয়েকজন শোনা যাচ্ছে না। আমাকে তো শোনা যাওয়ার কথা, একটু বলেন তো শোনা।
হ্যাঁ ফাইন, তাহলে আমাদের একজন বোধহয় বলছেন শোনা যাচ্ছে না। আচ্ছা, এক দুইজনের কাছে যদি শোনা যায় তার মানে আমার এখান থেকে সাউন্ড কিন্তু যাচ্ছে। তাহলে আমাদের অন্য কারোর কাছে যদি শোনা না যায়, আমার মনে হয় একটু লিভ নিয়ে আমরা জয়েন করলে মেবি এটা সলভ হয়ে যেতে পারে। ওকে ফাইন, তাহলে 1 নম্বর সত্য পর্যন্ত আমরা জানলাম, আলহামদুলিল্লাহ। এইটুকু আমাকে একটু বলেন তো কমেন্ট বক্সে, এই জায়গা পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা, যে আমরা সমস্ত কিছু ক্লিয়ারলি আসলে বুঝতে পারলাম কিনা, এই জায়গা পর্যন্ত আমাদের কোনো অস্পষ্টতা আছে কি? পুরোটা শেষ হইলে ক্লিয়ারিটির পরিমাণ আরও বাড়বে, কোনো অসুবিধা নেই, বাট এইটুকু পর্যন্ত বোঝা গেলেই হবে। ওকে ফাইন, ওকে ওকে আলহামদুলিল্লাহ, আমরা যাই। ওকে, পরেরটা হলো সত্য নাম্বার 2, যেইটা আমাদের অনেকের এখন প্রশ্ন আসতো, যেটা আমরা অলরেডি এখানে লিখছি। সেটা হলো ফ্যামিলি, ঘর, বাইর, ইবাদত, বন্দেগি, এত কিছু ভাই কেমনে সামলাবো? এতদিন তো জানতাম যে এটা হচ্ছে ইবাদত, ওইটা হলো দুনিয়ার কাজ, তাহলে ওইটা একটু কম করছি, ইবাদতটা বাড়াই করছি, তাহলে আল্লাহ তো মাফ করেই দিবে। কিন্তু এখন এই ক্লাসে আলাপ শুনে মনে হচ্ছে যে সবই তো খুব যত্নের সঙ্গেই করতে পারার কথা, বুঝেন? এখন প্রশ্ন আসতে পারে যে সব কিছুই তো আমাকে অত্যন্ত যত্নশীলতার সঙ্গেই করতে পারার কথা, আমি যত্ন কইরা কাজটা করলাম না, এখন না করলে এটা তো তাহলে আমার পাপ হবে, এইটা মনে হইল, বা এটা আমি আসলে কীভাবে মেনটেন করব। দেখেন, এইটা নিয়ে এই কথাটা আমি আগেও অনেকবার বোধহয় বলেছি যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। বুঝেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, সেটা হলো আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হলো সেটাতে পূর্ণাঙ্গতা দেওয়া। ওকে, এই পর্যন্ত বোঝা গেল যে আমাদের কাজ চেষ্টা করা, আল্লাহর কাজ হচ্ছে পূর্ণাঙ্গতা দেয়া। আমরা কিন্তু বেশ কিছু ফিলসফির ভেতর দিয়ে যাচ্ছি। নাম্বার 1 যে ফিলসফিটি নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হলো দিন এবং দুনিয়া প্রকৃত অর্থে এক। আজকে থেকে এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে আমাদেরকে চলতে হবে। এটা আমাদের 1 নম্বর মিথ বাস্টিং ছিল। 1 নম্বর মিথ বাস্টিং আমাদের ওটা ছিল যে দিন দুনিয়া এক, নবী রাসূল সেটা প্রমাণ করে গেছেন পৃথিবীতে। এটা আমরা একটা ফিলসফি, একটা দর্শন সম্পর্কে জানলাম। 2 নম্বর দর্শনটা হলো যেটা বর্তমান দুনিয়ার যেই প্রোডাক্টিভিটি বলি, পরিশ্রম করা বলি, ডিপ ওয়ার্ক বলি, ফোকাস বলি, লাইফস্টাইল বলি, কি করব না, প্রায়োরিটাইজেশন বলি, হাবিজাবি বলি, সমস্ত ফিলসফির উল্টা। মানে উল্টা মনে হয় আবার যে নেগেটিভ, আমি সেটা বোঝাচ্ছি না। সেটা হলো বর্তমান দুনিয়াতে ধরেন আমরা কেপিআই, যে আমি কাজ করে কতটুকু রেজাল্ট আনতে পারলাম, বা হচ্ছে আমি পরিশ্রম করছি কিন্তু সেটার যদি কোনো ফলই না থাকে তাহলে লাভ কী, এই ধরনের বর্তমান দুনিয়ার সমস্ত মোটিভেশন আপনি দেখবেন হলো আউটপুট সেন্ট্রিক। আবার বুঝেন, বর্তমান দুনিয়ার অধিকাংশ মোটিভেশন বা সমস্ত কিছু কিন্তু আউটপুট সেন্ট্রিক, যে রেজাল্ট আমি কতটুকু আনতে পারছি এইটার উপরে আমাকে বলা হয় যে আমি কতটুকু রিওয়ার্ড ডিজার্ভ করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীরা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফিলসফি আমাদেরকে দিয়েছেন সেটা হলো আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ হলো আমার সর্বোচ্চটা চেষ্টা করে যাওয়া, এইটার পূর্ণতা দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি আমাদেরকে এত ভালোবাসেন যে আমার চেষ্টার উপরে আমাকে রিওয়ার্ড দেন, আমার ফলের উপরে নয়। বিকজ এই ফল তো আমার হাতে নয়, এই ফল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই কারণে আপনি খেয়াল করে দেখেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দৃশ্যের সামনে দাঁড়িয়েছেন যে পৃথিবীর এর থেকে বড় তাওয়াক্কুল, বা পৃথিবীর এর থেকে বড় আপনি হার্ডওয়ার্ক বলেন, বা এর থেকে বড় বিলিফ বলেন, আর কিন্তু নাই। বা ইব্রাহিম আলাইহিস সালামের কথাও যদি চিন্তা করেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, পানিতে লাঠি দিয়ে একটা আঘাত হানতে বললেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো পথ খুলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তশিষ্ট করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সব রকম পরিস্থিতিতে এত কুল অ্যান্ড কাম অ্যান্ড সব সময় তিনি মুচকি হেসে যেতেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পেরেছিলেন, অন্যদিকে যেই মুহূর্তে আমরা আউটপুট বেসড অ্যাকশন নেওয়ার চেষ্টা করব, রেজাল্ট বেসড অ্যাকশন নেওয়ার চেষ্টা করব, আমাদের চোখে মুখে নানাবিধ ফ্রাস্ট্রেশন দেখা যাবে। কারণ প্রসেসে তো আমরা বিশ্বাস করছি না, আমরা রেজাল্টে বিশ্বাস করছি। এইটা কেন 2 নম্বরে বলা হলো? কারণ 1 নম্বর কথার মধ্য দিয়ে যখন এটা আমরা লার্ন করলাম, এটা আমরা যখন জানতে পারলাম যে সমস্ত কাজই আমাদেরকে যত্নের সঙ্গে করতে হবে, যেটা সঠিক, তাইলে যখনই কোনো একটা কিছু আমি করতে পারবো না বা ওইটা অ্যাচিভ করার জন্য আমার ভেতরে তো ফ্রাস্ট্রেশন তৈরি হবে। এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমাদেরকে দেখিয়ে গেলেন যে ইসলাম একমাত্র
রিলিজিয়ান বা একমাত্র ফিলসফি যেটা কেবলমাত্র আপনার চেষ্টার উপরে বেইজ করে আপনাকে ফল দেয়। তাতে করে যেটা হলো, সেটা আপনার অফিস সামলানো হোক, ঘর সামলানো হোক, যে কোনো কিছু সামলানোর ক্ষেত্রে আপনার বিশ্বাস হবে প্রসেসের উপরে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই তাইলে আমি ফল যদি না দেখি, তাহলে আমি কেউ ফাঁকিবাজি করতে সেটা বুঝবো কেমনে? এই প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখেন, এই যে 2 নম্বর সত্য নিয়ে আমরা কথা বলতেছি, এটা তো ডিপেন্ডেন্ট অন ফার্স্ট ট্রুথ, 1 নম্বরটার উপরে। এখন কোনো মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বা নবীদের মতন বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে দেওয়া এই সত্যটা কেউ যদি মেনে নেয়, তার মানে হলো সে তো নাম্বার 1 যে ক্রাইটেরিয়া ঈমান, ওই জায়গাতে সে তো সঠিক। তার মানে 2 নম্বরে তার কিন্তু এই ভুল করার চান্স আর নাই। আর যদি এইটা করে, তার মানে তো নাম্বার 1 বিলিফই নাই। তাহলে আমরা 2 নম্বর যেটা পাইলাম, যে আমাদের লাইফের গোল হবে প্রসেস কেন্দ্রিক। আমাদের লাইফের গোল কখনোই আউটপুট কেন্দ্রিক হইতে পারার কথা না, এবং হবেও না। এবং আমি গতকাল পর্যন্ত বা আজকের ক্লাসে অংশগ্রহণ করার আগ পর্যন্ত যতগুলো বিষয়কে আমি ডিফারেন্সিয়েট করেছি, এইটা 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 ওইটা এইটা এইটা, এই ধরনের পার্থক্য তৈরি করা যাবে না, বরং সমস্ত কিছুকে আমাকে এক মনে করতে হবে। আমি যেই মুহূর্তে দোকানে যাচ্ছি, ওই দোকানে যাওয়াটা কোনো দুনিয়ার কাজ না। যদি আমি দোকানে এমন কোনো কাজের জন্য যাই, যে দেখেন এটা আমাদের সামনে অবশ্য আসবে, যেই কাজের মধ্য দিয়ে আল্লাহ খুশি হন, যেই কাজের মধ্য দিয়ে পৃথিবীর কোনো উপকার নিহিত আছে। এই কারণে কিন্তু আপনার গাছ লাগানো সুন্নাত। কেন? কারণ ওইখানে বৃক্ষরোপণ করলে ওই ফল কেউ যদি খায় বা কোনো পাখি যদি খায়, তাহলে সদকায়ে জারিয়া আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। ফলে আপনার দোকানে যাওয়াটাও ইবাদত, আপনার ঘুমানোটাও ইবাদত, কারণ ঘুমালেই তো আপনি আরও এনার্জেটিক হয়ে অন্যান্য কাজ আসলে করতে পারবেন। এই সমস্ত কিছুকে আগামীকাল থেকে আমি এক চোখে দেখার চেষ্টা করব। আমি আমার রুটিনের মধ্যে ইবাদত বলে একটা ক্যাটাগরি করলাম, আর হচ্ছে দুনিয়ার কাজ বলে আর একটা ক্যাটাগরি করলাম। এইটা আমরা করব না, সবই ইবাদত। হ্যাঁ, কোনোটাকে আমি প্রায়োরিটি কম দিব, কোনোটাকে বেশি দিব। যেমন ফরজ নামাজটা ফার্স্ট প্রায়োরিটি, নফলটা সেকেন্ড প্রায়োরিটি, কিন্তু দুটোই তো ইবাদত। এই চোখে দেখার চেষ্টা করব, কোনো ডান বাম না, একই সুতোয় গাথা, কোনোটা আগে বা কোনোটা পরে, ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু আগাই। আমরা হচ্ছে এইটুকু আগালে আমার মনে হয় যে আমরা আর একটু ক্ল্যারিটি পাবো, ইনশাআল্লাহ। ওকে, এখন কথা হলো, এই পর্যন্ত ব্যাপারটা ছিল একরকম ফাউন্ডেশন, যে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমরা আমাদের লাইফের ব্যস্ততাকে যদি আমরা বারাকায় কনভার্ট করতে চাই, সঠিক ডিরেকশানে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে, সঠিকভাবে চিন্তা করতে হবে। নবী রাসূলরা যা করে গেছেন সেইটা ধারণ করে কাজ করতে হবে। এইটুকু তো বুঝলাম, এইটুকু বোঝা হয়ে গেল। এখন প্রশ্ন হলো, তাহলে কোন কাজ করব অথবা কোনটা করব না, কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না, এইটাও তো আর একটু ক্লিয়ারলি বোঝার দরকার আছে, তাই না? আচ্ছা, এই ব্যাপারটার কিছু অংশ আমরা আজকে দেখব, আর বাকি অংশ আমরা আগামীকাল দেখব, ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে যে দুটো অংশ আমরা খুব ছোট্ট করে একটু টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা আগেরবার যে প্রশ্নটা করছি, যে সত্য তো জানা হলো, এখন প্রশ্ন হলো জীবনটা তাহলে গড়ব কীভাবে? ধরেন আমি ফাউন্ডেশনটা জানছি, এইটুকু নলেজ বা এইটুকু ইনফরমেশন আমরা জানতে পারছি। এখন কথা হলো, এইটা আমরা আমাদের জীবনে যদি ইমপ্লিমেন্ট করতে চাই, এইটা আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে চাই, সেটা আসলে কোন স্ট্র্যাটেজি বা কোন পদ্ধতিতে আমরা আসলে করতে পারি, এই ব্যাপারটা আমরা একটু এখন দেখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমরা একটু কুইকলি যাব। আচ্ছা, সেটা হলো নবী রাসূলদের জীবনে, এইটা বোধহয় আগেও কোনো একটা সেশনে আমি বোধহয় আলাপ করেছি, যে নবী রাসূলদের জীবনে সবসময় এই 3টা জিনিস আসলে ছিল। যে কোনো নবীর, যে কোনো রাসূলের জীবন আমরা যদি এক্সপ্লেইন করি বা যদি অ্যানালিসিস দেখার চেষ্টা করি, সবসময় তাদের জীবনে আসলে এই 3টা জিনিস ছিল। যেই মোমেন্টে আপনার জীবনে এই 3টা জিনিস খুব ক্লিয়ার হয়ে যাবে, দেখেন, পারপাস, ফোকাস এবং ইনফ্লুয়েন্স, তিনোটা উইথ প্রপার ক্ল্যারিটি, এইটা যখন আপনি পেয়ে যাবেন, তখন যেটা হবে, এই যে পেছনে যে দুটো সত্য জানলেন, সেই অনুপাতে আপনি আপনার জীবন চালাইতে পারবেন, সেই অনুপাতে আপনি চলতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই অংশটাতেও আপাতত বোধহয় আজকে না যাই, আমি একটু ছোট্ট করে আমরা আগামীকালের সেশনের একটু ব্রিফটা দিয়ে যাই, এবং হচ্ছে আজকের সেশনটার আমি একটু কনক্লুশন টানি, যাতে করে আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারি। দেখেন, ব্যাপারটা হচ্ছে, এই লাইনটা একটু পড়েন, মানে আজকের একটু বড় করে বোধহয় এটা দেখাইলে আমাদের জন্য বোধহয় একটুখানি সহজ হতে পারে। দেখেন, জীবনের 7টা ডোমেইনের আয়না, এই যে 7টা ডোমেইনের কথা আমরা বলছি না, দেখেন এই যে 7টা ডোমেইন, এটার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, ফিজিক্যাল আছে, সোশ্যাল আছে, মেন্টাল আছে, প্রফেশনাল আছে, ফাইন্যান্সিয়াল আছে, ইমোশনাল আছে, এই সমস্ত বিষয়গুলো
এই পয়েন্টের ভেতরে আছে। এখন আমরা আগামীকাল যেই জায়গাটাতে আমাদের আরও ক্ল্যারিটি তৈরি হবে সেটা হলো এই যে দেখেন, আমি আবার একটু পেছনে চলে আসি। এই যে আমরা পারপাস বলে একটা সেকশন করেছি না, নাম্বার 1। সো আগামীকাল যেই ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করব যে আমাদের লাইফের যে 7টা ডোমেইন আছে, বুঝেন, আমরা কিন্তু অনেক দিন পরে আজকে একত্র হলাম। আমি আবার একটু বলি, মানে আমরা বেশ কয়েক মাস আসলে চলে গেছে। আগে কিন্তু আমাদের রেগুলার বসা হতো, কোরআন নিয়ে আমরা আলোচনা করতাম, চর্চা করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল নিয়ে আমরা কথাবার্তা বলতাম, আলোচনা করতাম, অনেকগুলো বিষয় রেগুলার আসলে কথা হতো। সো আজকে আমরা একটু সংক্ষেপেই কোর জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। অনেকগুলো ব্যাপার আলোচনা করেছি, কোর কিছু ভ্যালু, কোর কিছু ফিলসফি, কোর কিছু চিন্তা, এই ব্যাপারটা আমরা একটু পুশ করার চেষ্টা করলাম, ভেতরে যেন ধারণ করি। আর এটা আরও অ্যাকশনে আগামীকালও কনভার্ট হবে বেশ কিছু অংশ। ওকে, সো যেখানটাতে ছিলাম, ধরেন এই যে আমরা লাইফের যে 7টা ডোমেইনের কথা বললাম, পারপাস, সরি আমি শব্দটা একটু ভুল বললাম, 7টা ডোমেইন বললাম। ধরেন স্পিরিচুয়াল, সোশ্যাল, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল, প্রফেশনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল। সিরিয়াল একটু এলোমেলো হতে পারে। আগামীকাল যেটা আমরা দেখার চেষ্টা করব উইথ আ টুল, যেমন ধরেন আমি টুলটাও বোধহয় একটু ছোট্ট করে দেখাই, আমাদের জন্য বোধহয় একটু সহজ হতে পারে আর কি। এছাড়া আমাদের একটা অস্পষ্টতা ব্রেইনে তৈরি, আমরা এখনও কিন্তু সেশন শেষ হয় নাই। আমরা চেষ্টা করি যে কোনো সেশনে একদম শেষ পর্যন্ত থেকে কোর জিনিসটা আসলে পেতে। অনেক সময় কুইকলি পাই, অনেক সময় হয়তো দেরি হয়। আচ্ছা, যেমন ধরেন হচ্ছে যে আমাদের একটা অ্যাসেসমেন্ট টুল আছে। আগামীকাল আমরা এই অ্যাসেসমেন্ট টুলটা ফার্স্টে দেখব। যেমন ধরেন আমি যদি শুরু করি, সে ফর এক্সাম্পল আমি আমার নামটা হচ্ছে এখানে দিলাম, হ্যাঁ, এই টুলটা দেওয়ার মধ্য দিয়ে যেমন হচ্ছে ধরেন আমরা আমাদের এই যে 7টা ডোমেইন বলেছি, প্রত্যেকটা ডোমেইনে আমাদের কার কী অবস্থান, এইটা ফার্স্টে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, ধরেন এইভাবে আমরা পুরোটা আপাতত না দেখাই। ওকে, সো এই মানে অ্যাসেসমেন্ট টুলটা দেখার মধ্য দিয়ে আমরা একদম প্রথমে খুঁজে বের করার চেষ্টা করব যে বর্তমানে আমাদের যে স্কোর আছে, আমাদের লাইফের যে 7টা ডোমেইন নিয়ে আজকে আমরা কথা বললাম, যেই 7টা ডোমেইনই কিন্তু দিন। আবার বুঝেন, এই 7টা ডোমেইন মানে কিন্তু একটাও এইটা না যে এইটা হলো দিন আর এটা হলো দুনিয়া। নো, এই বিশ্বাসটাই আজকে ভাঙা হয়েছে, নাম্বার 1। এরপর যখন আমাদের কাছে ফিল হবে যে আমরা ওভারওয়েলমড হয়ে যাচ্ছি, এত কিছু কেমনে করব, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে যাব। এবং আগামীকাল হয়তো একটু লম্বা হতেও পারে। সো আমরা স্কোরটা দেখার চেষ্টা করব ফার্স্টে। সবাই আমরা একটু খাতা কলম নিয়েও বসবো, আজকে যেহেতু একদম প্রথম দিন, অনেকের মধ্যে অপ্রস্তুতি থাকতে পারে। সো আমরা এই টুলটা দেখব, আমরা খাতা কলম নিয়ে বসবো, সবাই যার যার ফোনে টুলটা দেখার পর স্কোরটা লিখব। সো যাই হোক, আমি যেখানে ছিলাম, সো এইভাবে করে আমরা আমাদের স্কোরটা দেখার চেষ্টা করব যে কোন ডোমেইনে বা হচ্ছে কোন হ্যাবিটে কোথায় আমাদের গলত বেশি, কোথায় ভুল বেশি, সেই অনুপাতে আমরা একটা পারপাস, ডিরেকশন, এই যে দেখেন এই যে কোথায় যাব, ওই অনুপাতে বুঝবো যে আমার গন্তব্য আসলে কোথায় হওয়ার কথা। আমার গন্তব্য কি গুলিস্তান হওয়ার কথা নাকি গুলশান হওয়ার কথা, আমার গন্তব্য কোন দিকটাতে এক্স্যাক্টলি হওয়ার কথা। এই ব্যাপারটা খুব প্রপারলি আমরা দেখব, যেন আমাদের সেশন কখনোই এরকম না হয় যে আমাদের একটা সেশন পুরোটা মিলে একটা মোটিভেশন হয়েছে। এইটা হইলে কিন্তু হবে না। হ্যাঁ, আজকের সেশনে আমাদের অনেক বেশি ওই ফান্ডামেন্টাল বা চিন্তা বা মেন্টালিটি, মাইন্ডসেট, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা ছিল। ইনিশিয়ালি এই আলোচনাগুলো করতেই হতো। তো আমাদের 2টা সেশন মিলেই তো মূলত একটা সেশন, আজ এবং আগামীকাল, যেন 1-1 ঘন্টা করে আমরা 2 ঘন্টার মধ্যে পুরোটা টাচ করতে পারি, কভার করতে পারি। সো আগামীকাল যেটা আমরা দেখব সেটা হলো আমি বর্তমানে কোন স্টেজে আছি লাইফের। পুরো জিনিসটা কালকে আমরা বুঝে ফেলবো ইনশাল্লাহ, একদম পুরো জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝে ফেলবো ইনশাআল্লাহ, যে এই মোমেন্টে আমার ডিরেকশন, পারপাস কোন দিকটাতে এক্স্যাক্টলি হওয়া উচিত, এইটা আমরা ফার্স্টে বোঝার চেষ্টা করব বা বুঝবো। 1 নম্বরে এইটা বুঝে ফেলার পরে আমরা বুঝতে পারবো যে এই মুহূর্তে তাহলে আমার ফোকাসটা দেওয়া উচিত কিসে। এরপরে দেখেন আমরা আগামীকাল যেটা এই ব্যাপারগুলো নিয়ে আজকেও কিছু কথা বলবার দরকার ছিল, বাট সংক্ষেপেই বলি, কালকে আমরা আরও ডিটেইল বোধহয় আলোচনা করতে পারবো। এবং লাস্টে আমরা দেখব যে এই যে আমি আমার হচ্ছে অ্যাসেসমেন্ট টুলের মধ্য দিয়ে আমার ডায়াগনোস করলাম যে আমি আসলে কই আছি, সেটার আলোকে আমরা কিছু স্ট্র্যাটেজি, আমরা কিছু ইন্টারনাল ফ্যাক্টরস বলবো, কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস বলবো, যেটার মধ্য দিয়ে আমার যে পারপাস, আমার যে ডিরেকশন, সেই দিকে আমি আসলে স্টিক হয়ে লেগে থাকতে পারবো। এবং লেগে থাকার পরে আমি প্রপারলি ফলাফলটাও আনতে পারবো। এই জিনিসটাও আমরা খুব ক্লিয়ারলি ধরে ফেলে আমরা 1 মাসের একটা অ্যাকশন প্ল্যান নেওয়ার চেষ্টা করব,
যেই অ্যাকশন প্ল্যানের মধ্য দিয়ে আমরা আগামী 1 মাস পরে আমাদের জীবনে কোনো পরিবর্তন বা কোনো চেঞ্জ এটা যেন দেখার সুযোগ আমাদের হয় ইনশাআল্লাহ। এই ব্যাপারটা আমরা দেখব। আজকে আমাদের আরও কিছু অ্যাক্টিভিটি অবশ্য ছিল। একদম প্রথম দিন তো আমি হয়তো কোনো কথা একটু বেশিই বলে ফেলছি, এই কারণে আমি একটু ক্ষমা চাই আসলে আপনাদের কাছে। আর একটু ব্রিফলি বা আর একটু সংক্ষিপ্ত হয়তো বলা যেত, কিন্তু আমরা আসলে কোনো একটা সেশনে তো সব রকম শ্রেণী পেশার মানুষ আমরা থাকি। কেউ হয়তো একটা কথা 2 বার বললে তাদের অনেক ভালো লাগে, যে ব্রেইনে হয়তো গাঁথে, কেউ আবার হয়তো বিরক্ত হয়ে যে ভাই এক কথা কয়বার বলেন। সো ওয়ার্কশপে আসলে এই ব্যালেন্স করাটা সো টাফ। তো আমাদের গোল বা পারপাসটা ফার্স্ট অফ অল আমরা জানবো। আমাদের একটাই উদ্দেশ্য, অ্যাজ আ মুসলিম আমরা যে কিছু ভুল ধারণার মধ্যে আছি, ফান্ডামেন্টালি কিছু ভুলের ভিতরে আছি, এই ভুলগুলো আস্তে আস্তে আমাদের আসলে ভেঙে ফেলা বা এই ভুলগুলো আস্তে আস্তে আসলে চেঞ্জ করে ফেলা। আজকে আমরা 1-2টা টাচ করার চেষ্টা করেছি। তো এর মধ্য দিয়ে আমরা আমাদের পার্সোনাল লাইফটা যেন একটু গোছাইতে পারি, পার্সোনাল লাইফটা একটু সাজাতে পারি, এই ব্যাপারটা আরও অ্যাকশনের। আজকে তো ধরেন কিছুটা মোটিভেশন টাইপের হলো আসলে, কালকে এটা যেন অনেক বেশি অ্যাকশন বেসড হয়, এই চেষ্টাটা আমরা ইনশাআল্লাহ আগামীকাল করব যতটুকু সম্ভব। যদি না হয় সেইটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইব। কিন্তু কোর ফিলসফিটা আমরা যদি হৃদয়ে গেঁথে ফেলি, আমার কোনো রকম সহায়তা ছাড়াও আমরা কিন্তু আমাদের লাইফের সঠিক দিশা পেয়ে আমরা আসলেই আগাইতে পারবো ইনশাআল্লাহ। সো আমি আবারও বলি, আজকের সেশনটা কিন্তু পুরো কমপ্লিট না, আজকে আমাদের কিছু ইনকমপ্লিট আছে। যেহেতু এই যে একদম শুরুর দিকে যদি আমরা যাই, আমি বোধহয় একটু দেখানো বোধহয় প্রয়োজন আমার। যেমন দেখেন এখানে কিন্তু দেখেন ডে 1 এই দিয়ে হচ্ছে ডে 2 আছে, মানে স্ল্যাশ দিয়ে 02 দেওয়া, মানে 2 দিনের আজকে প্রথম দিন। সো আজকেরটা আমাদের একটু আইস ব্রেকিং টাইপ সেশন হলো, যে চিন্তাগত কিছু পরিবর্তন আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেন, সেটা যেন আমাদের মধ্যে আসলে আসে, এই ব্যাপারটা আমরা চেষ্টা করব। আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানান, আমাদের যেহেতু অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, চ্যাট বক্সে আমাকে একটু কাইন্ডলি জানান, এখনও আমরা কেউ না বের হই, যে আমাদের আজকের আলোচনা ক্লিয়ারলি বোঝা গেল কিনা, আমরা বুঝলাম কিনা, এটা একটু জানালে আমি খুব কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। একটু জানান। এটা আমরা যেহেতু আজকে অডিও অন করার সুযোগটা একটু কম আসলে, সো আজকের সেশনটা নিয়ে আপনাদের মন্তব্যটা একটু চ্যাট বক্সেও লিখতে পারেন। আর আমি চেষ্টা করব সেশন শেষে 5-7 মিনিটের মধ্যে আমি যদি কোনো একটা ফর্ম আপনাদেরকে দিতে পারি, যেটার মধ্য দিয়ে আপনাদের অবস্থাটা একটু জানালেন। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। মানে কোথাও অস্পষ্টতা ছিল কি না, আরও বেটার হতো কোন দিকগুলো হলে, সেইটা আপনাদের কাছ থেকে আমি পরামর্শগুলো নিয়ে আমরা আরও বেটার যেন করতে পারি। আমার আসলে হৃদয়ের গহীনের চাওয়া হলো একজন মুসলিম, দেখেন আমি অনেক আগে এই কথাগুলো বলতাম, বুঝছেন, যে হয়তো সবসময় সেশন ওয়াইজ আসে না এই ব্যাপারগুলো। আমার জীবনের আজন্ম লালিত স্বপ্ন, যে আমি বিশ্ববিদ্যালয়েও পড়লাম, আমি মাদ্রাসায়ও পড়লাম, মাদ্রাসার জীবনটা দেখেও আমার বড় কষ্ট হতো যে এই রকম কেন হবে মুসলিম। ইউনিভার্সিটিতে পড়েও মনে হয়েছে এরকম কেন হবে একজন মুসলিম। আমি সারাটা জীবন ধরে চাই সত্যিকারের চিন্তা একজন মুসলিম যেন করতে পারে, তার লাইফের কোন কোন জিনিসে তার যেন টাচ করা প্রয়োজন, এটা সে বুঝে। কারণ কি জানেন, এই কথা আমি বারবার কেন বলি, এটা হয়তো আমরা অনেকে বুঝি না বা অনেকে চিন্তাও করি না, যে ভাই আপনি এত এই বিলিফ এগুলো নিয়ে এত কথা কেন বলেন। দেখেন, মানুষের মানে একটা কাজ সে 10 বার করলে সেটা তার অভ্যাসে পরিণত হয়। একটা মানুষের যখন কোনো একটা কিছু অভ্যাস হয়ে যায়, তার কিন্তু কোনো সমস্যা নেই। বাট কোনো মানুষ তার বিশ্বাস চেঞ্জ না হলে কোনো দিনও সে কোনো অ্যাকশন নেয় না। এটা কি জানেন? এটা কিন্তু সাইকোলজিক্যালি সত্য কথা, যে কোনো মানুষের যদি বিশ্বাস না বদলায়, কোনো মানুষ যদি কনভিন্স না হয় কোনো কিছুতে, সে কোনো দিনও কোনো অ্যাকশন নেয় না। আর যখন কোনো মানুষ অ্যাকশন না নেয়, সেটা কোনো দিনও তার অভ্যাসে পরিণত হয় না। আর যখন কোনো জিনিস তার অভ্যাসে পরিণত হয় না, কোনো দিনও সে রেজাল্ট বা ফলাফল পায় না। আমি আবার বলি, একটু বিরক্ত হন, তাও বলি যে আমি যে এত মাইন্ডসেট বা মুমিনের চিন্তা যেরকম হওয়া উচিত, এটা নিয়ে এত কথা কেন বলি, বিকজ কোনো মানুষ যদি বিশ্বাস না করে সে কোনো দিন অ্যাকশন নেয় না। আর যদি কোনো মানুষ কোনো দিন অ্যাকশন না নেয়, সেটা কোনো দিন তার অভ্যাসে পরিণত হয় না। আর যখন কোনো জিনিস তার অভ্যাসে পরিণত হয় না, কোনো দিনও তার জীবনে কোনো রেজাল্ট আসে না। আর আমরা হলো রেজাল্ট নিয়ে পড়ে থাকি, যে আমার এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। এইটার আগের স্টেপ ছিল হলো অভ্যাস, ওই অভ্যাসের আগের স্টেপ ছিল হলো অ্যাকশন, ওই অ্যাকশনেরও আগের স্টেপ ছিল হলো অ্যাজ আ মুসলিম আপনি কি এটা বিশ্বাস করেন না করেন না এইটা। সো এই কারণে এটা নিয়ে একটু বেশি কথা বলা হয় আসলে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে বোধহয় আমরা এই পর্যন্ত রাখতে পারি। আমার অডিও বা হচ্ছে সাউন্ড একই কথা, যদিও অডিও আর সাউন্ড বা হচ্ছে স্ক্রিন, আমি আসলে ভিডিও অন করি নাই,
অনেক সময় তাহলে অডিওতে বোধহয় প্রবলেম হয়। তো আশা করি আমরা বোধহয় ক্লিয়ারলি বুঝতে পারছি বা শুনতে পারছি। যদি ক্লিয়ারলি আমার তরফ থেকে মেসেজগুলো না যায়, আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমার ভুলগুলো আপনাদেরকে ভুলে যাওয়ার তৌফিক দান করেন। আমার হৃদয়ের গহীনে যে ইন্টেনশন বা আমার যে পারপাস বা নিয়ত, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে আপনাদের কাছে পর্যন্ত যেন পৌঁছান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ ইনশাল্লাহ কালকে আমরা হয়তো একটু লম্বা হয়েই যাবে, সো কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইন্টেনশনটা বুঝে, যেটা আমাদের মনে রাখা দরকার সেটা রাখার, যেটা ভুলে যাওয়া প্রয়োজন সেটা ভুলে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে বোধহয় একটু না বললেই নয়, আমাদের অনেকে রেকর্ডিং বা পিডিএফের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্লেস করেছেন যে রেকর্ডিংটা আসলে গুগল মিটে করতে না পারলেও এক্সটার্নাল টুলটা দিয়ে রেকর্ডিংটা আসলে হয়েছে। সো এই রেকর্ডিংটা পাবেন, আর পিডিএফটাও তো ডেফিনেটলি পাবেন। সো এটা দেয়া হবে, কোনো অসুবিধা নেই। সেইটা আজকে রাতের মধ্যে দেয়া কঠিন, যদি কালকেও না পান কোনো অভিযোগ তুলিয়েন না, কেউ টেনশন করিয়েন না। কালকে যেহেতু সেশন আছে, একবারে শেষ হলেও আপনারা পুরো জিনিসটা পেয়ে যাবেন, এইটুকু টেনশন ফ্রি আমরা বোধহয় থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে অ্যাজ আ মুসলিম ব্যস্ততম লাইফ থেকে বারাকাপূর্ণ লাইফে শিফট করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।